ভরসা আদনান, ভয়টা কম হচ্ছে। তখন কি করত? হুট করে ইলমা চুলের খোপা খুলে সারা পিঠে চুল সরিয়ে পড়ে। ইলমার কেন যেন ইচ্ছা হয়নি সেগুলো বাঁধার। এমনিতেই ঘুম তার উপর অলসতা কাজ করছে। টুলে বসে আদনানের হাতের পাশে মাথা ফেলে ঘুমিয়ে পড়ে ইলমা। ভোর 6:30 অ্যালার্ম বাজতে আদনানের ঘুম ভাঙে। অ্যালার্ম থামিয়ে ব্যথায় অসাড় শরীর নিয়ে কাছ থেকে উঠে বসে। ফোনটা পকেটে নিয়ে বাসার চাবি হাতে নেয়। দুটো চাবি, একটা ইলমার শিউরে রেখে আরেকটা নিয়ে বেরিয়ে পড়ে। দরজায় তালা লাগিয়ে বাইরে আসে আদনান। শরীর ব্যথা হালকা কমেছে, তবে মাথাটা ভার হয়ে গেছে। গেট পেরিয়ে কিছুটা সামনে আসতে দেখে সেজান বাইক নিয়ে দাঁড়ানো। আদনান বাইকের পেছনে উঠে বলে, আদনান তাড়াতাড়ি চালা, না হলে রাস্তায় পড়ে হাত পা ভাঙতে হবে। নিজের বাসা থেকে কেউ চোরের মতো পালায়? আদনান, আরে ভাই, গতকাল হাতে ছুরি বসিয়েছেন নারী দরদি জাতির পিতার লোক। এখন কবে বাসায় এসে হামলা চালা কে জানে? নারী দরদি জাতির পিতাটা আবার কি? আদনানের কথা সেজান হো হো করে হেসে ওঠে। মজার সুরে বলে, দয়াবরণ সদরঘাটের প্রেমিক নারী এখন আবার নারী দরদি জাতির পিতা, জয় পাকিস্তান, আরো কত কি যে শুনবো তোর থেকে। ছুরু, মেয়ে দেখ, বিয়ে করব। কেন? আমার সেবা করার মতো কেউ নেই। বিয়ে করলে বউ সেবা করবে। আন্টি? বউয়ের সেবার আশায় আছি। ভাবছি 4 বিয়ে করব। একটা সেবা করে ক্লান্ত হলে আরেকটা সেবা করবে। একটা কর আগে, সেটা সামলাতে পারলে বাকি 3টার আশা করিস? আদনান জবাব দেয় না। সেজান বাইক টান দেয় জোরে। তাদের বাসার সামনে আসতে আদনানকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তাদের বাসা 3 তলায়। আদনান সিঁড়ি বাইতে বাইতে কত যে গালি দিয়েছে সেজানকে। বিরক্ত হয়ে বলে, 3 তলায় বাসাটা নিতে হলো? 2 তলা নিচতলায় কি ঠাড়া পড়েছিল? কোনো কাজের না তোরা। তোর হাড় গরু দুর্বল, সেজন্য আজকে এরকম করছিস। আদনান কথা না বলে ভেতরে যায়। সেজানের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। এখন সে নিশ্চিন্তে শান্তিতে ঘুমোতে পারবে। তার পরিবারের লোকের নাটকের শেষ নেই, যার দরুন আদনান রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। একটা চিন্তা ছিল কখন বাসা থেকে বের হবে। সকাল 8টার দিকে ঘুম ভাঙে ইলমার। চোখ মেলতেই নিজেকে বিছানা আবিষ্কার করে। আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে আদনানের বিছানা আছে। কখন এসেছে ইলমা জানে না। এই মুহূর্তে মাথায় আসে সে আদনানের বিছানায় ঘুমিয়েছিল। বোঝার সাথে সাথে ধরপড়ে উঠে বসে। তার লম্বা সরু চুল পিঠ ছড়িয়ে আছে, মানে খোলা চুল নিয়ে ঘুমিয়েছিল সে। নিজের লম্বা চুল সহজে কাউকে দেখায় না ইলমা। আদনান দেখে নিয়েছে। তার চেয়ে বড় কথা, তাকে বসা থেকে কিভাবে শোয়ালো? আদনান না হাতে ব্যথা পেয়েছে, সাথে সাথে কপাল ঝাপড়ায়। সে তো টুলে বসে ঘুমিয়ে পড়েছিল। এরপর আদনান তাকে পাশে ঘুমানোর জন্য জায়গা দিয়েছিল। ছিছি, আজে বাজে চিন্তা এসে ইলমার মাথায় ভর করে। আদনান আর যাই হোক এরকম কিছুই করবে না, কারণ তাকে দেখে মনে হয় না বাজে চিন্তা বা কুমতলব আছে। ইলমা খাট থেকে নেমে সামনে এগুতে কাউচে নজর আসে। সেখানে একটা কম্বল অর্ধেক হয়ে গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। তার মানে আদনান তাকে বিছানায় রেখে নিজে কাউচে শুয়েছিল, নাকি ধান্দাবাজি সবকিছু। ইলমার কেন জানি বিশ্বাস হয়েছে আদনান কাউচে ঘুমিয়েছিল। বাকিটা আদনান ফিরলে ভালো মতন জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। আপাতত রুমটা গুছিয়ে সব পরিপাটি করে রাখাই উত্তম। ভাবা অনুযায়ী ইলমা কাজে নেমে পড়ে। আদনানের খাট টেবিল গুছিয়ে বেলকনির দরজা মেলে। ভেজা টাইলসে পা রাখে ইলমা। বাতাসের বাড়িতে পানি এসে পড়েছে বেলকনিতে। যদিও চিকন পাইপ দিয়ে পানি বেরিয়ে গেছে, তবু মেঝে ভেজা রয়ে গেছে। ইলমা আদনানের ব্যালকনি দেখে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। লাইট অফ করে মেন দরজা আটকে দেয়। যে আদনান তার রুমে আর সহজে কাউকে ঢোকার পারমিশন দেয় না, সে আদনান অসুস্থতা নিয়ে এলমার জন্য বিছানা খালি করে দিল, নিজে কষ্ট করে কাউচে ঘুমালো। আজে বাজে চিন্তা সব মাথা থেকে ছেড়ে ফেলে দেয় ইলমা। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। চুলায় চা বসিয়ে নিজের রুমটা সুন্দর করে পরিপাটি করে নেয়। কিছু আধোয়া জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। চায়ের মগ হাতে নিজের সুন্দর ব্যালকনিতে আসে ইলমা। বাইরের খোলা মাঠটায় চোখ বোলায়। বৃষ্টি থামার পর প্রকৃতির আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায়। বাতাসের স্নিগ্ধ শীতল ঘ্রাণ, চারপাশ আলাদা একটা শান্তি বিরাজ করে। ইলমার ভালো লাগছে সবকিছু।
তবে ফোঁটা অপরাজিতা বৃষ্টির পানিতে সিক্ত হয়ে বৃষ্টির স্থান অপরাজিতা হয়ে নিজের রুম মেলে ধরেছে। হিলমা সেই অপরাজিতা ছিঁড়ে কানের পিঠে গুজে নিজের এলোমেলো চুলগুলো হাত বোলায়। এই সুন্দর কেশ তার ভীষণ পছন্দের, একদম তার মায়ের মতো চুল পেয়েছে সে। রুমে এসে ফোন হাতে নিয়ে সে তাকে কল দেয় ইলমা। রিসিভ হতে সালাম দিয়ে খোঁজখবর জিজ্ঞেস করে। ঈশিতা ইলমাকে পরিস্থিতি সম্পর্কে বলে। সব শুনে ইলমা আসল কথা আসে, বলে, কি রান্না করবো, আইডিয়া দাও। ঈশিতা জবাব দেয়, চাল ধুয়ে ভাত বসিয়ে দাও কুকারে, মাছ মাংস তোমার যেটা ভালো লাগে রান্না করে নাও। আচ্ছা, করব। হ্যাঁ, তোমার জেঠু আমি ইনান বিকেলে রওনা দেব, আস্তে আস্তে রাত হবে। থাকবে না? ছিলাম তো, সবারই কাজ আছে। তাহলে আমি কি রান্না করব? তোমরা সবাই খাবে রাতে? আমার রান্না বাজে। আরে তুমি যা পারো, ফিরে রান্না করার এনার্জি পাবো না। ঠিক আছে। ইলমা কল রেখে রান্না করতে যায়। চাল মেপে ধুয়ে পানি সহ পরিমাণ করে ভাত বসিয়ে দেয়। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজতে দেয়। বাকি সরঞ্জাম কেটে কুটে রেডি করে। মাংস বরফ ছুটতে রান্নায় মনোনিবেশ করে ইলমা। কেমন হবে জানে না কিছু, তবু চেষ্টা করছে ভালো করে রান্না করার। ইলমার রান্নার মাঝে আবার ইনান শেখ কল দেয় তাকে। ইলমা কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলে। ইনান শেখ ইলমাকে জিজ্ঞেস করেন, গতকাল রাতে ভয় করেনি তোমা? না বাবা, কিসের ভয়? তবুও ভীষণ চিন্তিত ছিলাম। তার উপর বৃষ্টির জন্য তোমার দাদি আসতে পারেনি। ফারিস কব বলেছিলাম এসে তোমায় নিয়ে যেতে, কিন্তু প্রবল বৃষ্টির জন্য বাসা থেকে বেরোতে পারেনি। আমি তো ঠিক আছি বাবা, শুনলাম তুমি চলে এসছো। হ্যাঁ, ফিরতে ফুটতে রাত হবে মা। সাবধানে এসো, নিজের খেয়াল রেখো। তুমিও ঠিক করে খাবার খেও, রান্না সাবধানে করো মা, গরম তেল হাতে পড়বে। আচ্ছা। এদিকে দুপুরের দিকে মেয়ে দেখতে এসেছে ফরিদা পারভিন, ফাতিহা, তৃপ্তি। তারা তিনজন এসেছে জহির আহমেদের ভাইয়ের মেয়েকে দেখতে। এমপির বাড়িতে এসেছে তারা তিনজন। ফরিদা পারভিন তেমন রাজি নন এই মেয়েকে নিয়ে। বেশি বড়লোক বাবার মেয়ে বিয়ে করলে কপালে দুর্গতি আছে। ফাতিহা তেমন রাজি না, তবুও ফারিসের পছন্দ মেয়েটিকে, সেই জন্য নাকচ করতে পারেনি কেউই। তিনজন ভেতরে আসতে শায়লা, পুষ্প এবং তার ছোট ঝা সোহেলুর রহমান তিনজনকে সাদরে গ্রহণ করে। সোফায় বসতে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়। টুকটাক কথাবার্তার পর্ব সারতে খাবার পর্ব শুরু হয়। তাদের খাওয়ার মাঝে আগমন হয় আবরণের। সিঁড়ি বেয়ে নিচে নামছে সে, হাতে ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজ, দেখে মনে হচ্ছে অসুস্থ। ফরিদা পারভিন শায়লা পুষ্পকে জিজ্ঞেস করেন, ওর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে। বলো কি, আল্লাহর রহমত থাকায় বেশি ক্ষতি হয়নি। আবরণ সোফায় বসতে বসতে বিড়বিড় করে বলে, জি, অল্পের জন্য আমার জয় বাংলা জয় পাকিস্তান হয়ে যায়নি। মেয়েদের সাথে ক্লাবে গিয়ে রুম ডেট করার কাজকর্ম একটুর জন্য ছুটে যায়নি। যেই লাথি মারছিল শালার বেটা। সোহেলি রহমান খাবার প্লেট এনে আবরণের সামনে দেন। আবরণ ধীরে সুস্থে খাবার খাচ্ছে। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবরণের কাজিন রোদিয়া আইরিনকে আনা হয়। শাড়ি পরে এসেছে, তবে মাথায় ঘুমটা নেই। কাঁধ বরাবর চুলগুলো কিছু সামনে আনা, বাকিগুলো পেছনে। আহামরি সাজেনি, তবে মেয়েটা সুন্দরী। ফারিসের পছন্দ সুন্দর মানতে হবে, কিন্তু ফাতিহার মনে অন্য পরিকল্পনা। আবরণ রোদিয়ার দিকে তাকায়, বাকিদের দিকেও তাকায়। সে ভালো করে জানে এই বিয়েটা হবে না। রোদিয়াকে এত তাড়াতাড়ি বিয়ে শাদী দেওয়াই হবে না। যদিও দেওয়া হয়, পছন্দের কেউ থাকলে তার সাথে দিবে, এতে আপত্তি নেই। আবরণ তৃপ্তির দিকে নজর দেয়। বেশভূষা দেখে বুঝতে বাকি নেই মেয়েটা ভদ্র পরিবারের সন্তান, চলাফেরা যথেষ্ট শালীন। কিন্তু আবরণ এরকম হিজাব পর্দা দেখে কিছুটা বিরক্ত হয়ে নাক মুখ কুচকায়। আজীবন ওয়েস্টার্ন পেট দেখে শাড়ি পরা নারী দেখে এসেছে সে। এরকম ভদ্র শালীন মেয়ে মানুষ খুব কমই নজরে এসেছে, সেজন্য তেমন কিছু মনে আসেনি। নিজের শরীরের ব্যথায় দম যায় অবস্থা, সেখানে মেয়ে নিয়ে ভাববে কি? তাদের কথাবার্তা শুরু হয়, তবে ভদ্র মহিলাদের কথা অনুযায়ী বোঝা যায় মেয়ে বিয়ে দিবে না। ফাতিহা যেন হাফ ছেড়ে বাজে। বিদায় জানিয়ে বাইরে আসতে ফরিদা পারভিন বলেন, মেয়ে সুন্দর, কিন্তু জাতের না দেখা, বয়ফ্রেন্ডের অভাব নেই। ফারিসের কথা রাখতে এসেছি, এখন আর মেয়ে দেখছি না ওর জন্য। 6 মাস 1 বছর গেলে আবার দেখব। ফাতিহার কথায় তৃপ্তি বলে, এটা কেমন কথা?
ভাইয়া তো এখন বিয়ে করতে চায়। আরে না, আমায় বলেছে জাস্ট মেয়েটাকে দেখতে, পছন্দ হলে পরে ভাবা যাবে, এখন বিয়ে শাদী করবে না সে। ওহ, তিনজন বাসায় আসে। তৃপ্তির ব্যাগ আগে থেকে গোছানো, সেজন্য তারা আর দেরি করেনি। আবারও রিক্সা ধরে রওনা হয় নিজেদের বাসার উদ্দেশ্যে। তৃপ্তিরা বাসায় আসার পেছন দিয়ে ইলমা আদনানকে মেসেজ দেয়। দাদিরা চলে এসেছে। আদনান রিপ্লাই করে। সন্ধ্যায় ফিরবো। ইলমা সিন করে কিছু লিখে না। দাদি তৃপ্তির সাথে গল্প গুজবে মেতে ওঠে। তিন দাদি নাতি ভালোই আড্ডার আসর জমিয়েছিল তৃপ্তির রুমে। সাথে আছে তৃপ্তির আনা কিছু ফার্স্ট ফুড। সেগুলো খাচ্ছে আর গল্প করছে। তাদের গল্প করার মাঝে ব্যাঘাত ঘটে আদনান। কলিং বেল চেপে তৃপ্তি ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠিতে। সে পারবে না, ইলমা না করেনি। উঠে দরজায় হলে দিয়ে দেখে কে এসেছে। আদনানকে দেখে দরজা খোলে। বেচারা চোখ মুখ শুকিয়ে গেছে। দেখে যে কেউ বলবে অসুস্থ। ইলমা আদনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কাউচে ঘুমিয়েছিলে? না, তোর পাশে। বিরক্তি নিয়ে জবাব দেয় আদনান। ইলমাকে পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনানের তারা কথা ইলমা মৃদু চিৎকার করে বলে, বজ্জাত, অসভ্য, লজ্জা শরম নেই? এত সুন্দর সুন্দর এক্স গার্লফ্রেন্ডদের সাথে এক বেডে ঘুমায়নি, তুই কোথাকার কে? ইলমা রেগে জবাব দেয়, সুন্দরভাবে কথা বলা যায় না? না। ইলমার মুখের উপর জবাব দেয় আদনান। ইলমা মুখ ছামটে মেরে বলে, আরে বাংলাদেশে শাহরুখ খান। সেজন্য একটা পার্মানেন্ট গৌরী ওরফে কাজের ঝি দরকার। এরকম বজ্জাতের জন্য কোনো গৌরীর জীবন ধ্বংস না হোক। প্রেমিক নারী, বেশি বকছিস না। আমার জন্য কাজের ঝির অভাব পড়বে না, 4টে বিয়ে করব। ইলমা জবাব দেয় না। সোজা তৃপ্তির রুমে চলে যায়। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলমার যাওয়া দেখছে। মনে মনে ইলমাকে বকছে সে। এজন্য কারো উপকার করতে নেই। একটু মায়া করে হাতের ব্যথা নেই খেতে খাতে টেনে টুনে এনেছিল। এই মেয়ে ঘুমন্ত নাকি মৃত বোঝার উপায় নেই। কোনো খবরই ছিল না। উল্টো আদনান হাতের ব্যথা নিয়ে কাউচে শুয়েছিল। এখন কত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার পরিবারের এক একটা সদস্য সেরা নাটকবাজ। এদিকে ফরিদা পারভিন আদনানের অসুস্থতার খবর শুনে উত্তেজিত হয়ে পড়েছেন। শত হোক তার আদরের নাতি। আদনানকে সবাই মুখে যাই রাগ চাপ দিক, তাকে ছাড়া বাসা খালি খালি লাগে। আদনান দাদের উত্তেজনা মিশ্রিত ব্যথাতুর মুখশ্রীতে পরখ করে। এই টানটা একদম খাঁটি এবং নির্ভেজাল, নেই কোনো আশা আকাঙ্ক্ষা বা স্বার্থ। ফরিদা পারভিন আদনানকে বকা দিয়ে বলেন, নিজের খেয়াল রাখার দরকার নাই। কোনো আজাইরার গুলো আমার নাতিনে এমন মারলো, আল্লাহ সারাইছে, হাতে ছুরি বসাইছে, যদি পেটে বা ঘাড়ে বসাইতো কি উপায় হইতো, তার এক আসুক। দাদির কথা আদনান খানিক হেসে বলে, আরে দাদি, ব্যথা সেরে গেছে। সেরা কাজের ঝির থেকে সেবা পেয়েছি না, ব্যথা কি আর থাকে বলো? আদনানের এমন কথায় ইলমা চোখ রাঙানি দেয়। সেই চোখ রাঙানি আদনানের দৃষ্টি অগোচর হয় না। ইলমার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে আদনান। তৃপ্তি প্রশ্ন করে, কাজের ঝি পাইলা কই? হসপিটালে। নার্স? তৃপ্তির কথায় আদনান মাথা নাড়ায়। ইলমা বিরক্ত হয়। সারা রাত সেবা করলো সে, আর সহজে ক্রেডিট দিয়ে যাচ্ছে নার্সকে। কত বড় অকৃতজ্ঞ ভাবা যায়। ফরিদা পারভিন চিন্তিত হয়ে বলেন, সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় বাইরে যাওয়া নিষেধ তোমার। কি বলো দাদি? বাসায় আমার দম বন্ধ লাগে, আমি ছেলে মানুষ বাইরে যাব, এটাই স্বাভাবিক। আগে বলো, হসপিটালে সেই নার্সকে ইউফটিজিং করনি তো? তৃপ্তির কথা ইলমা মুখ টিপে হাসে। আদনান বিরক্ত হয়, চোয়াল শক্ত করে জবাব দেয়, মনে ছিল না। যেহেতু তুই মনে করিয়ে দিয়েছিস, এরপর এবার অবশ্যই ইফটিজিং করব। তৃপ্তি হতভম্ব হয়ে বলে, আরে না, আমি কি এটা বলেছি নাকি? তুমি তো ইউফটিজার। যখন যেখানে সেখানে মেয়ের বাপ সবাইকে ইউফটিজিং করো। তুই চুপ থাকবি? মাথা গরম করবি না, সর সামনে থেকে। মৃদু চেঁচিয়ে জবাব দেয় আদনান। এই না ভালো ছিল, মুহূর্তে টেম্পারও গরম। আদনানের ধমক খেয়ে তৃপ্তি চুপসে যায়। তখন ইলমা ফরিদা পারভিনকে বলে, দেখেছো তোমার নাতির ব্যবহারের নমুনা? তৃপ্তি খারাপ কি বলেছে? অশুভ একটা, যাকে তাকে ইভটিজিং করে। সদরঘাটের প্রেমিক নারী, মুখটা বন্ধ করবি নাকি চর থাপ্পড় খাবি? মুখ সামনে কথা বলো, অসভ্য। কিসের প্রেমিক নারী? ফালতু কোথাকার। চর মারবে তুমি? হাত দুটো গলায় ঝুলিয়ে দিলে নিশ্চয়ই তেমন কিছু হবে না। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? তোর ধারণা আছে আমি তোর কি কি ক্ষতি করতে পারি? ইভটিজারদের ব্যবহার এর থেকে সুন্দর হয় না জানি, ব্যক্তিত্ব রাস্তার কুকুরের থেকেও নিম্নতর হয়, সেটাও জানি সবাই।
দুজনের ঝগড়ায় ফরিদা পারভিন আদনানকে ধমকে বলেন, এত যে ভালো না, নীরব হয়ে কথা বলতে হয়। তৃপ্তি খারাপ কিছু বলেনি। তোরা সব কয়টা নাটকবাজ। এরপর আমার সাথে মিল দিতে আসলে খবর আছে বলে দিলাম। ইলমা চোখের দিকে তাকিয়ে বাজখায় কণ্ঠে কথাটা বলে আদনান টুপটাপ পা ফেলে নিজের রুমে চলে যায়। বাকিরা তার যাওয়া দেখছে। ইলমা বিরক্ত হয় আদনানের ব্যবহারে। তৃপ্তি নিজের রুমে চলে যায়। ফরিদা পারভিন এবং ইলমা কথা বলছে। মূলত আদনানকে নিয়ে ইলমার কাছে কথা তুলছে ফরিদা পারভিন। ইলমা আদনানের ব্যাপারে বেশ বিরক্ত, কিছু বলতেও পারছে না দাদিকে। ফরিদা পারভিন আফসোসের স্বরে বলেন, আমার নাতিনদের কী যে হইল, ক্ষণে ভালো ক্ষণে রাগ, আর মাত্র 11 দিন সময় আছে, কী যে হইব এটার। যা খুশি হোক, বিরক্ত লাগে ওকে। কথাটা বলে ইলমা রুমে চলে আসে। ফরিদা পারভিন ইলমার যাওয়া দেখছে। রুমে এসে ইলমা মেসেঞ্জার প্রবেশ করে। 2 দিন কলেজ যাওয়া হয়নি। এর মাঝে টেক্সট এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। ইলমা রুটিন দেখে কপাল কোঁচকায়। তেমন চিন্তা নেই, কারণ তার প্রিপারেশন ভালো। তারপরেও একটা ভয় কাজ করছে। সারা বছর মন দিয়ে পড়াশোনা করে ইলমা। আলতু ফালতু কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট নয় সে। তার ব্যাচমেট বন্ধুরা যেখানে প্রেমে মজে আছে, সেখানে ইলমা নিজের বিশ্বস্ততা বজায় রাখছে। হারাম সম্পর্কে জড়াতে চায় না সে। এমনিতে তার বাবার ইচ্ছেতে সব হবে। আগামীকাল অ্যাডমিট কার্ড আনতে যাবে। পরের দিন থেকে এক্সাম শুরু। টানা 1 সপ্তাহ পরীক্ষা হবে, মাঝে কোনো গ্যাপ নেই। ভেবে ইলমা খানিক বিরক্ত হয়। পড়ার টেবিলে বসে পড়া রিভিশন করতে থাকে। রাত 8:30টার দিকে ঈশিতা, তারেক, মাহমুদ এবং ইনান শেখ বাসায় এসেছে। তৃপ্তি দরজা খুলে দিতে সবাই ভেতরে প্রবেশ করে। যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। ইনান শেখ এসেছে শুনে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে মেয়েকে দেখে জিজ্ঞেস করে, সন্ধ্যায় নাস্তা করছো মা? ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ মেয়েকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দেন। ইলমা বাবার আদরেই চুপ করে রয়। বাকিরাও লিভিং রুমে আসে। আদনান সবার শেষে আসে। ইলমা এবং ইনান শেখ দেখে মনে মনে বিড়বিড় করে বলে, নাটক। এদিকে তারেক, মাহমুদ এবং ঈশিতা ছেলের অবস্থা থেকে জিজ্ঞেস করেন কি হয়েছে। আদনান চুপচাপ থেকে জবাব দেয়, ওই ছেলেপেলের সাথে মারামারি হয়েছিল। বাহ, এভাবে মার খেয়ে তুমি নিজের খেয়াল তো রাখো না। আর তুমি ভালো হবে কবে? আরো 11 দিন সময় আছে। তারেক মাহমুদের কথায় আদনান বিরক্ত হয়। জবাব দেয়, কি ভালো হওয়া নিয়ে পড়ে আছো? কোথায় আমি অসুস্থ সবাইকে বলবে, ফল মিষ্টি নিয়ে আমাকে দেখতে আসবে, আম্মুকে বলবে ভালো মন্দ রান্না করতে, তা না বলছো তুমি ভালো হবে কবে? আদনানের কথা ইনান শেখ তারেক মাহমুদের দিকে তাকান। তিনি ছেলের কথায় মৃদু হাসেন। ঈশিতা জবাব দেয়, তোমার বন্ধুদের বলো তোমায় দেখতে আসতে। আগামীকালকে আসতে বলেছি। কথাটা বলে আদনান স্থান ত্যাগ করে। ভাবছে তার বন্ধুদের বলবে সে অসুস্থ, দেখতে আসতে। সবাই মজা নিয়ে বলবে নাটক বন্ধ কর। সবাইকে সারা বছর নাটকবাজ বলে আদনান। এদিকে নিজেই নাটকে অভিনয় করছে ভেবে নাক মুখ কুচকায় সে। রুমে আসতে দেখে রিয়ানার কল। বেশ কয়েকদিন হলো কথা হয় না তাদের। আদনান কল ব্যাক করতে রিয়ানা খোঁজখবর জিজ্ঞেস করে। আদনান স্বাভাবিকভাবেই কথা বলে। অসুস্থতার কথা আর বলেনি। সবশেষে আদনান জিজ্ঞেস করে, ভার্সিটি আসো না কেন? বাসা চেঞ্জ করেছি, ব্যক্তিগত প্রবলেম, তাই খুব কম বের হই। কি হয়েছে? তেমন কিছু না, প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। ব্যাপারটা কি? এখনকার এমপি বাবার প্রপার্টি চাচ্ছে, ক্লাব বানাবেই বোধহয়। বাবা চাচ্ছে না দিতে, এসব নিয়েই ঝামেলা। ট্রেড দিচ্ছে, সেজন্য আমি একটু সাবধানে থাকি। জয় পাকিস্তানের বাপ? জয় পাকিস্তান কি? আর কি খবর বলো? চলছে, এরপর কি হবে জানি না। আরে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। জানি না, ভাবছি শহর ছেড়ে যাব। এত ভয় কিসের? ওরা মানুষ মারতেও দুবার ভাবে না। টেনশন ফ্রি থাকো, আমি যতটুকু সম্ভব তোমায় হেল্প করব। আচ্ছা। দুজন অনেকক্ষণ কথাবার্তা বলে। ডিনারের জন্য ডাক পড়তে আদনান কল কেটে বাইরে আসে। সবার সাথে বসে খাবার খেয়ে নেয় সে। তেমন কথা বলেনি সে। রুমে এসে গ্রুপ কল দেয় আদনান। একে একে সবাই জয়েন করে কলে। আদনান সবার উদ্দেশ্যে বলে, আগামীকালকে আমাদের বাসায় তোদের দাওয়াত। আদনানের এরকম কথায় সবাই একসঙ্গে বলে। আদনান বিরক্ত হয়। যেখানে যায় সেখানেই নাটক। তার বন্ধুরা কম না। নির্মাণ বলে,
সত্যি ভাই, তুই দাওয়াত দিচ্ছিস? ভেবেছিলাম তোর বিয়ে ছাড়াই এই বাসায় আসা হবে না। নির্মাণের কথা বাকিরা হাসে, কারণ আদনান কখনো তাদের দাওয়াত করেনি বাসায় আসার জন্য। যতবার আসার জন্য আবদার করতো রেস্টুরেন্টে খাওয়াতো, তবুও বেটা বাসায় বন্ধু বান্ধব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।